হাজারো শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয়, তাদেরকে থানায় দেওয়া হয়, থানায় দিয়ে মামলা দেওয়া হয়। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের রাকিব ভাইকে এমনভাবে নির্যাতন করা হয়, নির্যাতন করে তাকে 4 তলা থেকে ফেলে দেওয়া হয়। যখন 4 তলা থেকে ফেলে দেওয়ার পর হামাগুড়ি দিয়ে যাচ্ছিল, তখন আবার তাকে নির্যাতন করা হয়। নির্যাতন করতে করতে যখন তিনি পানি চাচ্ছিল, তখন বলছে তুই প্রস্রাব খা। এরপরে তাকে থানায় দেওয়া হয়েছিল, এরপর মামলা দেওয়া হয়েছিল। এভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা খুনি হাসিনার যে প্রশাসন প্রতিটি ক্যাম্পাস গুলোকে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন। তো 13 সালে আপনাদের মনে থাকার কথা, অনেক বড় বড় আন্দোলন হয়েছে। 13 সালে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনগুলো হচ্ছিল, সেই আন্দোলনগুলোতে ইসলামী ছাত্র শিবির সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এবং ওই সময় আমরা চেয়েছিলাম একটা সর্বদলীয় ঐক্য হোক, সর্বদলীয় ঐক্যের মাধ্যমে আমরা খুনি হাসিনার পতন করব। কিন্তু ওই সময়ে আমরা দেখতে পেয়েছি খুনি হাসিনা ডিভাইড এন্ড রোল পলিসি, যে ডিভাইড এন্ড রোল পলিসির মাধ্যমে বিগত 200 বছর ব্রিটিশরা আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে। সেই ডিভাইড এন্ড রোল পলিসি সে আমাদের মধ্যে জারি রেখেছিল, যে কারণে ওই সময়ের যে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, এটা সর্বদলীয় আন্দোলন হতে পারেনি। শিবির তার জায়গা থেকে আন্দোলন করেছে, বিএনপি আন্দোলন করেছে, জামাত আন্দোলন করেছে। ছাত্র শিবির এবং জামাত যখন আন্দোলন করছিল, বিএনপির যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন হওয়া দরকার ছিল সে সময় হয়নি। এবং আপনাদের মনে থাকার কথা, বেগম খালেদা জিয়া যখন হচ্ছে মার্চ ফর ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিল, সেই কর্মসূচিতে ইসলামী ছাত্র শিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল মানসুর শহীদ হয়েছিল, কিন্তু সেদিন ছাত্রদল এবং বিএনপির নেতৃবৃন্দ সেদিন রাস্তায় নামেনি। অথবা 5 মে সাপ্লাই যে গণহত্যা হয়েছিল, সেই সময় যদি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা এবং রাজনৈতিক দল সেদিন নামতো, তাহলে এর পরের দিনে হাসিনার পতন হয়ে যেত। তো এইভাবে যদি আমরা দেখি, গত 16 বছরে অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, সে আন্দোলন সংগ্রামগুলো সর্বদলীয় ঐক্য হতে পারেনি। ঠিক একইভাবে 2023 সালে আপনাদের মনে থাকার কথা, 28 অক্টোবর কেন্দ্রিক সর্বদলীয় ঐক্যর জন্য আমরা চেষ্টা করছিলাম আমাদের জায়গা থেকে। কিন্তু ওই সময়ে সর্বদলীয় ঐক্য সেটা বিভিন্ন ভারতের প্রেসক্রিপশন এবং ওই সময় মেজর পলিটিক্যাল পার্টিস তাদের মধ্যে দূরত্ব এবং ইন্টারনাল মেকানিজমের কারণে হয় নাই। ওই সময় একটা সর্বদলীয় ছাত্র ঐক্য হয়েছিল 2023 সালে। ওই ছাত্র ঐক্যে ছাত্র শিবিরকে বাদ দিয়ে তারা ছাত্র ঐক্য করেছিল এবং ওই দিনে এটা ফেল করছে। ছাত্র ঐক্যের 2-3টা প্রোগ্রাম হয়েছিল, প্রত্যেকটা প্রোগ্রাম ফেল করছে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করছিলাম সকল অংশীজনদেরকে সাথে নিয়ে আমরা যেন একটা গণ অভ্যুত্থান, একটা গণবিপ্লবের দিকে আন্দোলনকে নিয়ে যেতে পারি। সে আলোকে সেই সময় আমরা চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। পরবর্তীতে খুনি হাসিনা 2024 সালের 7 জানুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে, রাতের নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় আসে এবং তখন থেকে আমরা চেষ্টা করছিলাম সকল অংশীজনদেরকে সাথে নিয়ে যেন একটা গণবিপ্লব হতে পারে। এবং এই আলোকে আপনি জানেন, যখন 2024 সালের 5 জুন খুনি হাসিনা প্রথম অবৈধভাবে সে আবার কোটাকে পুনর্বহাল করে, ওই সময়ে আমরা সকল অংশীজনদের সাথে, ক্যাম্পাসে যত অংশীজন আছে সকল অংশীজনদের সাথে আমাদের আলাপ হয়। তখন আমরা একসাথে সিদ্ধান্ত নিয়েছিলাম এই ইস্যুটাকে সাথে নিয়ে আমরা এই আন্দোলনটাকে কমন গোল নিয়ে আমরা এখানে কাজ করব। আমরা এটাকে কোনোভাবে পলিটিসাইজ করব না, যেন এখানে আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যেন আন্দোলন করি। এবং সে আলোকে যারা ওই সময়ের আন্দোলন ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিস্ট ছিল সবার সাথে আমাদের কোঅর্ডিনেশন হয়েছে, সবার অবদান ছিল এবং ছাত্র সংগঠনগুলো আমরা একসাথে এক বিন্দুতে মিলিত হয়েছি। আমরা এখানে কেউ ব্যানার নিয়ে যাইনি। আমাদের সবার পরিচয় ছিল আমরা সবাই মজলুম। আমরা জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম এবং এই আন্দোলনে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। এবং সবচেয়ে ক্রুশাল টাইম যখন ছিল, শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম, অন্যান্য ছাত্র সংগঠন যুক্ত ছিল এবং এখানকার শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। এবং খুনি হাসিনা যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেয় এবং কারফিউ জারি করে, তখন এই দেশের মুক্তিকামী ছাত্র জনতা তার রাস্তায় নেমে পড়ে। তখন যাত্রাবাড়িতে কোল মাদ্রাসার আমার যারা শিক্ষার্থীরা আছে, আলেম ওলামা যারা আছে, তারা রাস্তায় নেমে গিয়েছিল। উত্তরায় আমাদের মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমে গিয়েছিল। সাভারে শ্রমিকরা রাস্তায় নেমে গিয়েছিল। এভাবে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা তারা খুনি হাসিনার বিরুদ্ধে, আজাদির লক্ষ্যে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন নেমেছিল। এবং ওই ক্রুশাল টাইমে আমরা প্রথম লেয়ার, সেকেন্ড লেয়ার, প্রথম লেয়ারে যারা সমন্বয়ক ছিল তাদের যখন অনুপস্থিতিতে, দ্বিতীয় লেয়ারে যারা সমন্বয়ক ছিল
তাদেরকে সেফ হোমে নিয়ে যাওয়া এবং বিভিন্ন অংশীজন, দেশীয় আন্তর্জাতিক অংশীজনদের সাথে কোঅর্ডিনেট করা, এই সামগ্রিকভাবে একদম শেষ পর্যন্ত আমাদের আন্দোলন সমন্বয় করা এবং মাঠ পর্যায়ে আন্দোলন সমন্বয় করা, সামগ্রিক কাজে আমরা কাজ করার সুযোগ পেয়েছিলাম। এবং এই পুরো বিপ্লবে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। আমাদের যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন যে গাজী হয়েছে, এবং সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা তারা যেভাবে রাস্তায় নেমেছে, তারা যেভাবে জাস্টিসের পক্ষে, খুনি হাসিনার বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধভাবে তারা যেভাবে স্লোগান দিয়েছে এবং যেভাবে তাদের বুককে আবু সাইদের মতো প্রসারিত করে তারা উজাড় করে দিয়েছে, এর মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। তো এই পুরো বিপ্লবের যদি কথা বলি, এটা হচ্ছিল এদেশের স্বতঃস্ফূর্ত, এদেশের সকল মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। এবং এই বিপ্লবে আমরা দেখতে পেয়েছি এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদের অগ্রণী ভূমিকা, এবং একই সাথে বরিশালের সর্বস্তরের মানুষের অগ্রণী ভূমিকা আমরা দেখতে পেয়েছি। তো এই বিপ্লবে আমরা দেখি না আমার পাশে কে আছে, আমার পাশে যে আছে সে কি ছাত্রদল নাকি ছাত্র শিবির নাকি বাম নাকি ডান, সে কোন জায়গা থেকে আসছে। আমাদের কমন পরিচয় ছিল আমরা সবাই মজলুম, আমরা জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি এবং আজকে আমরা আজাদি পেয়েছি। তো এই আন্দোলনের সামগ্রিক অবদান যদি দিতে চাই, প্রথম অবদান হচ্ছে আমাদের শহীদরা। এই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। সেখানে এই শহীদদেরকে যেন আমরা সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখি, এবং আমাদের গাজীরা, যে গাজীদের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। একই সাথে ছাত্র সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত নেপথ্যে এবং সামনে থেকে এবং সকল অংশীজনদের সাথে সমন্বয় করা আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে। এবং এখানে প্রশ্ন এসেছে, জুলাই আন্দোলনে ছাত্র শিবির থেকে শহীদ হওয়া সদস্যদের সংখ্যা জানতে চাই। আমরা এই প্রশ্নটা বারবার ফেস করেছি, বারবার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা বলেছি এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান। এই শহীদদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। শহীদরা যখন রাস্তায় নেমেছে তখন সে তার পরিচয় নিয়ে যায় না। কেউ কি শিবিরের ব্যানার নিয়ে এখানে গেছে, কেউ কেউ ছাত্র দলের ব্যানার নিয়ে গেছে, অথবা কেউ কি কোনো দলের ব্যানার নিয়ে গেছে। সবাই কমন গোল নিয়ে গেছে, সবাই বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য গেছে। সুতরাং এই শিবিরকে, এই শহীদদেরকে যদি আমরা এভাবে ক্যাটাগরাইজ করি, এই শিবিরের, ও ছাত্র দলের, ও বিএনপির, তাহলে এর বাইরে বড় একটা সংখ্যক থাকবে, তারা কোন দলের হবে। সুতরাং এই ধরনের নষ্টামের জন্য আমাদের শহীদরা যায় নাই। আমরা শহীদদেরকে শ্রদ্ধার জায়গায় রাখতে চাই। সে কারণে ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করেছি। আমরা কোনো শহীদদের তালিকা প্রকাশ করে নাই, আমরা সকল শহীদদেরকে ধারণ করেছি, সকল শহীদদের বাড়িতে বাড়িতে আমরা গিয়েছি, সকল শহীদদেরকে নিয়ে আমরা স্মারক বের করেছি, সকল শহীদদের পরিবার তাদের কাছে গিয়েছি, এবং যত আহত আছে তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছি। তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, একই সাথে শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা, সেটার জন্য আমরা বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে কাজ করছি। সুতরাং আমাদের অনুরোধ থাকবে, অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, আমরা শহীদদেরকে নিয়ে এভাবে যেন আমরা বিভাজন না করি। শহীদদেরকে নিয়ে যদি আমরা বিভাজন এভাবে তৈরি করি, এর মাধ্যমে শহীদদের পরিবারগুলো কষ্ট পাচ্ছে। আমরা এই শহীদদেরকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে ধারণ করতে চাই। শহীদদের রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, সেই কাজগুলোকে আমরা আঞ্জাম দিতে চাই, সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অন্যান্য দল থেকে বাংলা ইসলামী ছাত্র শিবির কেন আলাদা? আচ্ছা, ইসলামী ছাত্র শিবির যদি আপনি আমাদের লক্ষ্য উদ্দেশ্য দেখেন, লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমাদের আলাদা কেন এটা সেটা বলা আছে। আমাদের ভীষণ যদি দেখেন, সেখানে আলাদাটা আপনি খুঁজে পাবেন। ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত, মানে হচ্ছে কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান, মানে হচ্ছে কি হাদিস, কোরআন এবং হাদিসের বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ইসলামী ছাত্র শিবির আমরা যারা করি, এখানে কোনো ব্যক্তির অথবা কোনো বস্তুর আদর্শ প্রচার করি না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা করা, আল্লাহর এই জমিনে আল্লাহর এই দিনকে বিজয় করার জন্য আমৃত্য লড়াই চালিয়ে যাওয়া, এই জমিনে খিলাফাত, আমানাত এবং মুসাওয়াত, জাস্টিস এনশিওর করা, সেটার জন্য ইসলাম ছাত্র শিবির কাজ করছি। এবং বলবো নাকি আজান, ইসলামী ছাত্র শিবিরের আমাদের গঠনতন্ত্রের মধ্যে খুব চমৎকার ভাবে ভূমিকাতেই বলা আছে। এবং ইসলামী ছাত্র শিবির কি করতে চাই? সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আমাদের এই জায়গায় সবচেয়ে বেশি অভাব। আমাদের এই দেশে আমরা সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে পারিনি, যে কারণে আমরা যে মুক্তির জন্য
আন্দোলন করেছি, সে মুক্তি আমাদের আসে নাই। বারবার আমরা প্রতারিত হয়েছি, আমাদেরকে প্রতারিত করেছে। তো একটা যদি প্রজন্ম তৈরি করতে চাই সৎ ও আদর্শ দেশপ্রেমিক, যারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে, যারা অনেস্টি এবং ইন্টিগ্রিটির সাথে যারা দেশ পরিচালনা করবে, সেই দেশ পরিচালনা করার জন্য ইসলামী ছাত্র শিবির প্রজন্ম তৈরি করে। এবং এই প্রজন্ম সবসময় সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, সবসময় সত্যের পক্ষে থাকবে, কারো লেজুর ভিত্তি করবে না। ইসলামী ছাত্র শিবির কারো লেজুর ভিত্তি করে না, যে অন্যায় করবে সেটার প্রতিবাদ করবে। আমরা দেখতে পাই আমাদের এই সমাজে যত সংগঠন আছে, কেউ কার্ল মার্কসের কথা বলে, কেউ লেনিনের কথা বলে, কেউ মিশেল ফুকোর কথা বলে, কেউ ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের কথা বলে, কেউ এই বাদ সেই বাদ, কিন্তু আমরা কোনো ব্যক্তির পূজা করি না, কোনো দলের কোনো বর্গের চাপিয়ে দেওয়া কোনো কাজ করি না। আমরা সবসময় সত্যকে সত্য বলে, আমরা মিথ্যাকে মিথ্যা বলে ইনসাফের পক্ষে থাকি। বাংলাদেশপন্থী যে রাজনীতি বলে, সেই রাজনীতিতে ইসলামী ছাত্র শিবির তরুণ প্রজন্মের মধ্যে প্রতিষ্ঠার পর থেকে করে দেখিয়েছে। এবং ইসলামী ছাত্র শিবির কি করতে চাই, আমরা আমাদের এই দেশে রাজনীতি বলতে যেটা বুঝি, রাজনীতি মানে হচ্ছে এই দখল করা, জোর জবরদস্তি এবং হচ্ছে ফাও খাওয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, একজন আরেকজনের ক্ষতি করা, সেটাই বুঝি। কিন্তু ইসলামী ছাত্র শিবির আমাদের প্রজন্মকে তাদেরকে হিউম্যান রিসোর্স হিসেবে ডেভেলপ করার জন্য প্রতিষ্ঠার পর থেকে কাজ করে আসছে। আপনি একজন শিক্ষার্থী হিসাবে আপনাকে প্রস্তুত করা, আপনাকে আর্থিক এবং আধ্যাত্মিক উন্নয়ন করা, আপনার ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার দুইটার সমন্বয় করা, এবং আপনাকে আপনার ভেতরে একটা চেতনা ঢুকিয়ে দেওয়া, যার মাধ্যমে আপনি সত্যকে সত্য বলতে শিখবেন, সাদাকে সাদা বলতে শিখবেন, কালোকে কালো বলতে শিখবেন। সেই ধরনের একটা চেতনা, সেই ধরনের একটা বোঝ তৈরি করে দেওয়া হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের উদ্দেশ্য। এবং সেই জন্য ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে আসছে। এবং শিবিরের সমৃদ্ধ একটা সিলেবাস আছে, শিবিরের কাঠামো আছে। সেই কাঠামোতে আপনারা দেখেন, আপনাদের একটা রিপোর্ট বই দেওয়া হয় যারা শিবির, আমরা শিবির যারা করতে চাই। রেগুলার আপনাকে একটা ব্যালেন্স লাইফ লিড করতে হবে, আপনাকে রেগুলার কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে, আপনাকে সমসাময়িক সাহিত্য অধ্যয়ন করতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে, এর বাইরে আপনাকে সামাজিক কাজ করতে হবে, পত্রপত্রিকা পড়তে হবে, দাওয়াতি কাজ, সাংগঠনিক কাজ, একজন মুসলমান হিসেবে আপনার যে দায়িত্ব, সে দায়িত্বটা পালন করতে হবে। তো এই এবং একই সাথে আপনাকে রাজনৈতিক সচেতন হিসেবে আপনাকে গড়ে তুলবে। তো এই যে রাজনীতি এবং হচ্ছে আপনার একাডেমিয়া, দুইটার মধ্যে সমন্বয়, এবং আপনার এক ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার, দুইটার সমন্বয়, এবং আপনাকে দুনিয়ার বুকে একজন জান্নাতি মানুষ হিসেবে তৈরি করা, যেন আপনি দুনিয়ায় আপনার সত্যকে সত্য বলতে পারেন, আপনাকে নিজেকে আগামীর জন্য প্রস্তুত করতে পারেন, সেই ধরনের একজন মানুষ হিসেবে তৈরি করা ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য। এখন এখানে কোনো ব্যক্তিগত মতবাদ অথবা কোনো জড়বাদী মতবাদ সেই প্রতিষ্ঠা ইসলামী ছাত্র শিবির করে না। তো ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের একটা প্রজন্ম তৈরি করে আসছে, সেই প্রজন্মই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এবং ইসলামী ছাত্র শিবির এই জায়গায় আপনি দেখতে পাবেন অন্য ছাত্র সংগঠনগুলো তারা তাদের জড়বাদী বস্তুবাদী এই মতবাদগুলো তারা প্রচার করতে থাকে, কিন্তু ইসলামী ছাত্র শিবির আপনাকে আগামীর জন্য প্রস্তুত করা, নৈতিকতা সম্পন্ন হিসেবে তৈরি করা এবং হেরার আলোয় আপনাকে উদ্ভাসিত করার জন্য আপনাকে প্রস্তুত করবে। শিবিরকে মানুষ কেন ভয় পায়, এটা অনেক লম্বা আনসার করে ফেলতেছি, মনে হয় শেষ করতে পারবো না। আচ্ছা, শিবিরকে মানুষ কেন ভয় পায়? আপনারা এখানে ভয় পান কে? একটু হাত তোলেন তো। আচ্ছা, কেউ ভয় পান না? আচ্ছা দেখেন, শিবিরকে খুনি হাসিনা তার দোসররা বিগত 16 বছরে দানব আকারে হাজির করছে। শিবিরের বিরুদ্ধে তো কোনো অপবাদ দেওয়া যায় না। মানে শিবির যারা করে, এই যে আপনাদের সভাপতি আমিনুল ভাই, তারা দেখে কি মনে হয় হে চান্দাবাজি করছে টেম্পো স্ট্যান্ডে গিয়া? অথবা তারে দেখে কি মনে হয় কোনো কারো উপর জুলুম করছে? অথবা আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কারো উপর জুলুম করছে, কোনো অন্যায় করছে, কারো হক নষ্ট করছে, অথবা হচ্ছে কোনো নারী গঠিত কোনো তার বিরুদ্ধে অভিযোগ আছে? তো আমরা যখন দেখি বাংলাদেশের যত ছাত্র সংগঠন, অন্যান্য গ্রুপের ছাত্র সংগঠন, মানে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, নৈতিক অধপতনমূলক বিভিন্ন ধরনের অভিযোগ থাকে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের জনশক্তির বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, গুম, এই ধরনের কোনো আমরা অ্যাক্টিভিটি দেখতে পাই না। সুতরাং এই শিবিরকে তো একটু দানব আকারে, যেহেতু শিবির বিরুদ্ধে এই নেগেটিভ জিনিসগুলো নাই, শিবিরকে তো এখন একটু দানব আকারে দেখাইতে হবে, একটু ভয়ঙ্কর আতঙ্ক। তো খুনি হাসিনা গত 16 বছর দেখলে হচ্ছে তার জন্য সবচেয়ে থ্রেট কে? তার জন্য সবচেয়ে থ্রেট হচ্ছে ইসলামী ছাত্র শিবির। কারণ ইসলামী ছাত্র শিবির তার এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে সে কথা বলবে। ইসলামী ছাত্র শিবির অন্যায়কে অন্যায় বলবে। সুতরাং তার থ্রেট হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবিরকে দমন নিপীড়ন করার জন্য, জাস্টিফাই করার জন্য শিবিরকে
সে ডিহিউম্যানাইজ করেছে, বিভিন্ন ধরনের সে ফ্রেমিং করেছে, এবং এই ফ্রেমিং এ তাকে সহযোগিতা করেছে কালচারাল ফেসিস্টরা। যে কালচারাল ফেসিস্টরা 2006 সালের 28 ফেব্রুয়ারি দিনে দুপুরে মানুষ পিটিয়ে হত্যার পর নৃত্য করেছিল ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্যরা। এরাই এই শিবিরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা, বিভিন্নভাবে যে রক কাটা, তারপরে হচ্ছে যে বিভিন্নভাবে ফ্রেমিং দানবাকের হাজির করা, ভয়ঙ্কর হিসাবে দেখানোর তারা চেষ্টা করেছিল। কিন্তু এই দেশের ছাত্র জনতা খুনি হাসিনা এবং কালচারাল ফেসিস্টদের যে ফ্রেমিং, এই সকল ফ্রেমিংকে তারা ভেঙে দিয়েছে। এবং জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব সকল কাজের সাথে ইসলামী ছাত্র শিবির জড়িত থাকার মাধ্যমে তাদের প্রমাণ করেছে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য এবং আগামীর বাংলাদেশের জন্য ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রাখছে, এবং ইসলামী ছাত্র শিবির সেই অবস্থায় প্রস্তুত আছে। এবং জুলাই বিপ্লবে সবচেয়ে ক্রুশাল টাইম যখন ছিল, সেই সময়ে ইন্টারনেট ব্ল্যাকআউট যখন ছিল, কারফিউ জারি ছিল, ইসলামী ছাত্র শিবির সকল অংশীজনদেরকে সাথে নিয়ে আন্দোলন সমন্বয় করা এবং নীতি নির্ধারণ করা, সকল অংশীজনদেরকে একসাথে নিয়ে আন্দোলন শেষ পর্যন্ত সফলতার ধারপ্রান্তে নিয়ে যাওয়া, সে কাজটা ইসলামী ছাত্র শিবির করেছে। এবং গত 16 বছরে অন্যায়ের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে সবসময় ইসলামী ছাত্র শিবির কথা বলেছে, এবং ইসলামী ছাত্র শিবিরকেই খুনি হাসিনা নিষিদ্ধ করেছে জুলাই বিপ্লবের একদম শেষ মুহূর্তে। কিন্তু সেই ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে সেই খুনি হাসিনা এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। তো সুতরাং ইসলামী ছাত্র শিবির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করবে, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি হবে। ইসলামী ছাত্র শিবির এদেশের মাটি ও মানুষের সাথে মিশে আছে। ইসলামী ছাত্র শিবির সবসময় সত্যের পথে আছে, ইনসাফের পক্ষে আছে, এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য যদি আবার জীবন দিতে হয়, ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তি দায়িত্বশীলরা জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। তো শিবিরকে এই যে ভয় আতঙ্ক আকারে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু আজকের এই আয়োজন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আজকে এই বর্ণাঢ্য আয়োজন, এই বিশাল আয়োজন আজকে প্রমাণ করে ইসলামী ছাত্র শিবিরকে সবাই আপন করে নিয়েছে। ইসলামী ছাত্র শিবিরকে আর কেউ ভয় পায় না। এবং আপনারা যদি রিসেন্টলি চারটা ছাত্র সংসদ নির্বাচন দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, চাকসু, রাকসু এবং জাকসু, সেই 4টা নির্বাচনে শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছে। আজকে ইসলামী ছাত্র শিবিরকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদের আপন করে নিয়েছে, এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বের উপর সারা দেশের মানুষ আস্থা রাখতে চায়। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী এবং মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। এখানে কোনো ধরনের ফ্রেমিং, ট্যাগিং, ফেসিবাদী যে বয়ান, দিল্লির যে বয়ান, হাসিনার যে বয়ান, বাকশালী যে ক্যাসেট, সেগুলো এখন আর চলবে না ইনশাআল্লাহ। আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি বড় দল, কিন্তু তাও তাদের দলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। কিভাবে এত বড় দলে তারা কন্ট্রোল করে? আচ্ছা, আমরা এখানে যারা সংগঠন করি, আমরা এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ অথবা দলীয় স্বার্থের জন্য আমরা এখানে সংগঠন করি না। আমরা বলেছি আমরা এখানে সংগঠন করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে আমরা বাস্তবায়ন করতে চাই, আমরা ইনসাফ কায়েম করতে চাই। অন্যান্য ছাত্র সংগঠন তাদের ব্যক্তিগত স্বার্থ থাকে। কেউ সভাপতি হওয়ার আগে সে টাকা দিয়ে তার পোস্ট পদবি নেয়, অমুক ভাইয়ের পিছনে সে মিছিল দেয়, তখন অমুক ভাই তাকে পদ দেয় না, এরপর দিন থেকে তার পেছনে ককটেল বিস্ফোরণ করে। ঠিক আছে, আমরা দেখতে পাই না? ঠিক আছে, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের আমাদের গঠনতন্ত্রে বলা আছে, আপনারা একটু শিবিরের গঠনতন্ত্রটা একটু পড়বেন, 34 নম্বর ধারায় বলা আছে, ছাত্র শিবিরে যদি কেউ নেতা হতে চায় তাহলে তাদের পদের প্রতি লোভ থাকা যাবে না। কেউ যদি পদের প্রতি কারো লোভ থাকে সে ডিসকোয়ালিফাইড। আমি কি বুঝাইতে পারছি? পদের প্রতি কারো লোভ থাকা যাবে না, যেটা আমরা অন্যান্য দলে দেখতে পাই, পদের প্রতি লোভ। ঠিক আছে, পদের প্রতি লোভের জন্য একজন আরেকজনকে খুন করে ফেলে। আমরা একটা দলকে দেখতে পাই না 1 বছর জুড়ে শুধুমাত্র নিজেদের অন্তঃকোণ দলে ক্ষমতার জন্য 170+ মানুষকে মেরে ফেলছে, তাদের নিজেদেরই। তো যাদের হাতে নিজেদের দলের মানুষরা নিরাপদ না, তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ হবে? তো ইসলাম ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে ৭৭ সাল থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না ইসলামী ছাত্র শিবিরের অন্তঃকোণ দলে একজন ভাইও আহত হয়েছে, নিহত তো দূরে থাক। এই ধরনের সুশৃঙ্খল সংগঠন ইসলাম ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে সেটা তার কথা এবং কাজের মাধ্যমে দেখিয়েছে। এবং ইসলামী ছাত্র শিবির এই শৃঙ্খলা কিয়ামত অবধি, ইসলাম ছাত্র শিবির যতদিন থাকবে ততদিন এইভাবে শৃঙ্খলা অবস্থায় থাকবে। এবং আমরা বলে থাকি ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যাদের মধ্যে বুনিয়ানুম মারসুস, যারা হচ্ছে খুবই সাফফান, সুশৃঙ্খল, এবং যাদের মধ্যে ভ্রাতৃত্ববোধটা হচ্ছে বুনিয়ানুম মারসুস, শীষে ঢালা প্রাচীরের নাই।
মাওলানা মওদুদির একটা বই আছে, ইসলামী আন্দোলন সাফল্য শর্তাবলী, আপনারা যদি পারেন বইটা একটু পড়তে পারেন। ওইখানে তিনি বলেছেন মানে যারা ইসলাম একামতে দিনের কাজ করে তাদের অনেক হতাশার বিষয় থাকতে পারে, অপ্রাপ্তির বিষয় থাকতে পারে, কিন্তু তাদের হতাশা যাই থাকুক দুইটা বিষয় নিয়ে তারা সবসময় গর্ব করে। দুইটা শক্তি তাদের সবচেয়ে বেশি স্ট্রং। এর মধ্যে একটা হচ্ছে তাদের চারিত্রিক শক্তি, তাদের চরিত্র নিয়ে কেউ কখনো কোয়েশ্চেন করতে পারে না। আর একটা হচ্ছে তাদের ঐক্যের শক্তি, তাদের ঐক্য নিয়ে কেউ কখনো কোয়েশ্চেন করতে পারে না। এবং যে জাতির চারিত্রিকভাবে যাদের দৃঢ়তা থাকবে, যারা ঐক্যের দৃঢ়তা থাকবে, সেই জাতি কখনো কারো কাছে মাথা নত করবে না। সুতরাং আমাদের এই জাতির চারিত্রিক শক্তি এবং ঐক্যের শক্তি বিনির্মাণ করার জন্য আমাদের কালেকটিভ কাজ করা দরকার। এবং এই জুলাই বিপ্লবের পরে আজকে আমাদের সেই ঐতিহাসিক সুযোগ এসেছে। ইসলামী ছাত্র শিবির যে আদর্শ লালন করে, সেই আদর্শটাকে আজকে সারা দেশের ছাত্র সমাজের মাঝে আমরা যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা বৈষম্যহীন একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। পারবো তো ইনশাআল্লাহ? আপনারা কি একমত আমার সাথে? ইনশাআল্লাহ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রী সংস্থার কোনো শাখা আছে? আচ্ছা, ছাত্রী সংস্থা তো অবশ্যই শাখা থাকবে। ছাত্রী সংস্থা এখানে যদি নেত্রীরা থাকতো তাহলে বলতে পারতো। ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থা আলাদা সংগঠন, তো ছাত্রী সংস্থার অবশ্যই থাকবে এবং আপনাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ছাত্রী বোন যারা আছে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন থাকবে ইনশাআল্লাহ। কাছাকাছি প্রশ্ন, এটা শিবির প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, বর্তমানে সেই সব লক্ষ্যের উপর ইস্তেকামত আছে কিনা, তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনেক কিছু করছেন নির্বাচিত হওয়ার আগে এবং পরে, কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে এমন বড় উদ্যোগ দেখছি না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য আপনাদের বড় উদ্যোগ বাজেট থাকবে নাকি প্রান্তিক ভার্সিটি হিসাবে অবহেলিত থাকবে? আর যদি বড় উদ্যোগ থাকে তা কি কি নেবেন? আচ্ছা, এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলরা আছে। আজকের যে আয়োজন সেটা প্রমাণ করে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো ফেসিবাদের দোসররা থেকে গেছে। আপনাদের কাছে আমি বলতে চাই, খুনি হাসিনা এবং তার দোসররা, ফেসিবাদের দোসররা যেখানে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সংহতি প্রকাশ করছে। সকল জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, যারা ফেসিবাদ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কায়েম করেছিল তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে এবং এই সকল ফেসিবাদের দোসরদেরকে অপসারণ করতে হবে। আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ। এবং ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আচ্ছা, আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত জায়গা এবং বাজেট কেন্দ্রিক স্বল্পতা, বিভিন্ন ক্রাইসিস আপনারা ফেস করছেন। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা ঐক্যবদ্ধভাবে আপনাদের যে সংকটগুলো আছে, আপনাদের বাজেটের যে সংকট এবং অবকাঠামোগত যে ক্রাইসিসগুলো আছে সেগুলো নিয়ে আপনারা সম্মিলিত আন্দোলন করবেন। আপনাদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে সাথে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যাব। আপনাদের যে ন্যায্য দাবি আছে সেই ন্যায্য দাবিগুলো আদায় করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। আমরা অনুরোধ করব ইসলাম ছাত্র শিবির সহ সকল ছাত্র সংগঠন মিলে আপনারা একটা ঐক্যবদ্ধ জোট গঠন করবেন এবং এর মাধ্যমে সমস্যাগুলো আইডেন্টিফাই করে বাজেটের যে স্বল্পতা এই সব কিছু নিয়ে আমাদের একসাথে বসে আমরা ইনশাআল্লাহ সরকারের কাছে আমরা উত্থাপন করব এবং আমরা প্রত্যেক ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। শিবির যে রক কাটে ব্যাপারটা কতটুকু সত্য, এই ব্যাপারে আপনার অপিনিয়ন আছে? আচ্ছা, এখানে যারা আছেন আপনারা কেউ কি দেখছেন কখনো শিবির রক কাটছে? কেউ দেখলে একটা হাত তোলেন। এটা ওই যে একজন আরেকজন শুনছে, এর বাইরে আর কিছুই না, অপবাদ। সুতরাং এই ধরনের অপবাদ এই প্রজন্ম বিশ্বাস করে না। শিক্ষার্থী এক কোরআন এই প্রকল্প হঠাৎ কেন এত বছর বাস্তবায়ন করা উচিত হলো কেন না কেন? আচ্ছা, গত 16 বছরে ইসলামী ছাত্র শিবির প্রতিটি ক্যাম্পাসে আমাদেরকে হত্যা করা বৈধ ছিল। আমরা ডিহিউম্যানাইজ অবস্থায় ছিলাম। শুধু শিবির সন্দেহে আবরার ফাহাদকে সারা রাত নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছিল। যখন আবরার ফাহাদকে শহীদ করা হয় তার পরিবারকে বলতে বাধ্য করা হয়েছে আমার ছেলে শিবির করে না। তাহলে শিবির করলে কি তাকে মেরে ফেলা বৈধ? বিশ্বজিৎ দাসকে আপনারা জানেন, তার মুখে একটু দাড়ি আছে, সেই কারণে তাকে শিবির সন্দেহে দিনে দুপুরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এভাবে প্রতিটি ক্যাম্পাসে জাস্ট শিবির সন্দেহে নামাজ পড়ার কারণে হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হয়েছে। সুতরাং ওই সময়ে ঘোষণা দিয়ে ক্যাম্পাসে এই ধরনের প্রোগ্রাম করার উপযোগী কোনো ব্যবস্থা ছিল না। এবং আপনারা জানেন 2023 সালে 24 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বটতলায় কোরআন পাঠের আসর করেছিলাম। সে আসর যারা আয়োজন করেছিল ওই সমস্ত শিক্ষার্থীদেরকে শোকজ দেওয়া হয়েছিল, ডিপার্টমেন্টকে শোকজ দেওয়া হয়েছিল।
প্রোডাক্টিভ রমাদান শীর্ষক একটা আমরা সেমিনার আয়োজন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের হচ্ছে অ্যানেক্সের মসজিদে। সেই প্রোডাক্টিভ রমাদান সেমিনারে ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা হামলা করে এবং রোজাদারদেরকে রক্তাক্ত করেছিল। এইভাবে আমাদের গত 16 বছরে যেতে হয়েছে, যে কারণে এই ধরনের কোরআনের প্রোগ্রাম, সিরাতের প্রোগ্রাম আমরা করতে পারিনি। তো এই জুলাই বিপ্লবের পর আজকে আমাদের সুযোগ এসেছে এবং আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রতিটি ক্যাম্পাসে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা সারা দেশে এই ধরনের আয়োজন করছি এবং আমরা ঘোষণা দিতে চাই এই ধরনের আয়োজন ইনশাআল্লাহ অব্যাহত থাকবে এবং সেই যাত্রায় আমরা আশা করবো আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমিনুল ইসলাম ভাইয়ের পুরো কমিটি প্রকাশ করতেছেন না কেন, এটা আমিন ভাই বলবে। আমাদের তো ভাই যেটা বললাম, অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে তারা 300, 350, 400 সদস্যের কমিটিতে সহসভাপতি থাকে 100 জন, জয়েন্ট সেক্রেটারি থাকে 150 জন। ভাই এই ধরনের রাজনীতি ছাত্র শিবির করে না। ছাত্র শিবিরের নেতা থাকে কম, কর্মী থাকে বেশি এবং আমাদের ওই যে গঠনতন্ত্রে বলা আছে পদের প্রতি অভিন্নতা এবং আমরা সব টিম আকারে কোঅর্ডিনেশন করে থাকি। সুতরাং এই 200 সদস্য, 300 সদস্য এবং যে কমিটির কোনো কাজ নাই, কোনো অ্যাক্টিভিটি নাই, জাস্ট ওই নাম নিয়ে তারা পরবর্তীতে কি করে বাণিজ্য করে, তো সেই ধরনের রাজনীতি ছাত্র শিবির করে না। ছাত্র শিবির আমাদের নেতা থাকে কম, সুতরাং আমাদের যেই কমিটি আছে সেটা অলরেডি আপনাদেরকে দেওয়া হয়েছে। এরপরে আমাদের যে কর্মী আজকে যে আয়োজন যে বাস্তবায়ন করতেছে আপনারা সবাইকে দেখতেছেন। তো এই ধরনের ইসলামী ছাত্র শিবিরের স্ট্রাকচার এবং এটাই আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং সারা বিশ্বের ছাত্র রাজনীতিতে ইসলামী ছাত্র শিবির একটা মডেল স্থাপন করেছে কিভাবে একটা আইডিয়াল ছাত্র রাজনীতি হওয়া দরকার। ছাত্র শিবির নতুন প্রজন্মকে ইসলামী আদর্শে যুক্ত করার পরিকল্পনা কি? ছাত্রদল নিষিদ্ধ না হলেও ছাত্র শিবির কেন নিষিদ্ধ ছিল এটা অলরেডি আমরা আনসার দিয়েছি। কারণ ছাত্র শিবিরকেই খুনি হাসিনা থ্রেট মনে করতো, সুতরাং ছাত্র শিবিরকে সেটি ইউনাইজ করেছে, বাকি সবাইকে অ্যাক্সেস দিয়েছে, সবার অফিস তারা করতে পারছে, ক্যাম্পাসে আসতে পারছে, কিন্তু ছাত্র শিবিরের সন্দেহ হলে তাকে মেরে ফেলছে এবং এদেশের মিডিয়া, সিভিল সোসাইটি, বুদ্ধিজীবীরা এটা বৈধতা দিছে। সুতরাং এই যে যারা গত 16 বছরে ফেসিবাদ কায়েমে হাসিনাকে সহযোগিতা করেছিল, সেই কালচারাল ফেসিস যে শাহবাগের মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদ কায়েম হয়েছিল, এই শাহবাগের দোসরদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকে আমাদের কষ্ট লাগে, আমাদের বন্ধুপ্রতিমরা তারা শত্রু এবং মিত্র আইডেন্টিফাই করতে ভুলে যাচ্ছে। যারা খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাৎকারী হিসাবে যারা ফ্রেমিং করেছিল, শহীদ জিয়াকে মিলিটারি রুলার হিসাবে দেখিয়েছিল এবং তারেক জিয়াকে বিভিন্নভাবে নেগেটিভ ফ্রেমিং করেছিল, আজকে তাদের বুদ্ধিতে সেই দল চলতেছে। এটা তাদের জন্য লজ্জার বিষয়। আমরা আশা করব এই যে শত্রু এবং মিত্র তারা চিনতে শিখবে। শত্রু এবং মিত্র যদি না চিনে তাহলে তারা আরো বড় ফেল মারবে এবং পরবর্তীতে এই ফেল মারলে আফসোস করা ছাড়া আর কোনো কিছু করা থাকবে না। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় এবং মুক্তিকামী ছাত্র জনতার পক্ষ থেকে অনুরোধ থাকবে রাজনৈতিক দলগুলো তাদের জন্য মেজর রিফর্ম করে এবং তারা যে আগের কায়দায় রাজনীতি করে সেই রাজনীতি থেকে তারা বেরিয়ে আসবে। আজকের প্রোগ্রামকে অনেক স্বার্থ সংশ্লিষ্ট লোক দেখানো, এটাকে আপনি কোন যুক্তি দিয়ে খণ্ডন করবেন? আচ্ছা, এই ধরনের সেলিব্রেশনগুলো আমাদের হওয়া দরকার, ঠিক আছে? এটাকে লোক দেখানো হিসেবে আমরা বলতে পারি না। আমাদের এই কালচারাল রিলেভেন্ট না থাকার কারণে কিন্তু এই কালচারাল ফেসিসরা তারা এই কালচারটাকে দখল করে আছে। সুতরাং আমরা যে বলতেছি সুস্থ সংস্কৃতির বিকাশ, সেই বিকাশের জন্য আমাদের এই ধরনের আয়োজনগুলো এবং সুস্থ সংস্কৃতির যত দিক আছে সেগুলো জাতির সাথে সামনে নিয়ে আসতে হবে। নাহলে সেই কালচারাল ফেসিবাদ এবং সেই হচ্ছে দিল্লির যে কালচার সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। ইসলামের যে চমৎকার হেরিটেজ আছে, কালচার আছে, সেটা আমাদের কাছে রিলেভেন্ট হবে না। তো এই ধরনের আয়োজন এটা লোক দেখানো না, এটা সেলিব্রেশনের বিষয়। এটা আমরা লোক দেখানোর জন্য করতেছি না, আমাদের নিয়ত পরিশুদ্ধ। আমরা এই কোরআনের মেসেজটা পুরো সমাজের মধ্যে দিতে চাই। কোরআনের আলোকে আমাদের সমাজকে আমরা পরিচালনা করতে চাই, যেটা আল্লাহ রাসূল ইসলাম আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন। একই প্রশ্ন, আচ্ছা, জামাতের সাথে শিবিরের সম্পর্ক কি? ইসলামের সাথে শিবিরের সাংঘর্ষিক কিনা? জামাত এটা আলাদা একটা এন্টিটি, শিবির আলাদা এন্টিটি, কিন্তু আদর্শিক মিল আছে। আদর্শিকভাবে জামাত যে একামতের দিনের কাজ করে, শিবির একামতের দিনের। আমরা ইসলাম যে একটা সার্বভৌমত্ব, ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে কায়েম করা, সেটা আমরা করতে চাই। সুতরাং এখানে দুজনের আদর্শিক মিল আছে, কিন্তু কোনো ধরনের ইন্টারফারেন্স এখানে নাই। ইসলামী ছাত্র শিবির স্বাধীনভাবে তারা সব সিদ্ধান্ত নিয়ে থাকে। ইসলামী ছাত্র শিবিরের নেতা নির্বাচন থেকে শুরু করে সামগ্রিক কাজ স্বাধীনভাবে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সে আলোকে ইসলামী ছাত্র শিবির করে থাকে। আর এর বাইরে আদর্শিকভাবে আমাদের গোল এক, আমাদের চিন্তা এক।
বাংলা ইসলাম ছাত্র শিবির ডাকসু, চাকসু, রাকসু এবং জাকসুতে জয়ী হওয়ার পর স্ব বিশ্ববিদ্যালয়ে সংস্কারে কি কি কাজ করছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বলেছি ইসলামী আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমরা একটা পরিপূর্ণ একাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণ করতে চাই। বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যে রাজনৈতিক অর্জন অথবা রাজনীতিকে যেভাবে প্রমোট করা হয়, বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান অর্জন করা, জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা এবং শিক্ষার্থীদের যে মৌলিক সংকট সেটাকে দূর করা, সেটা বিগত সময়ে হয় নাই। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা সংকট, যদি ডাকসুর কথা বলি, ডাকসুর জায়গা থেকে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থী বান্ধব আমরা যে কমিটমেন্ট করে দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্ট নিয়ে আমরা কাজ করছি। আমরা শিক্ষার্থীদের আবাসন সংকট দূরকরণ করার জন্য কাজ করছি, শিক্ষার্থীদের স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে আমরা কাজ করছি, খাদ্যের নিরাপত্তা নিয়ে আমরা কাজ করছি, নারীদের জন্য আমরা নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য কাজ করছি। বিশ্ববিদ্যালয়ে যে গবেষণাধর্মী একটা বিশ্ববিদ্যালয় হিসেবে নির্মাণ করা, গবেষণায় বাজেট বাড়ানো এবং শিক্ষার্থীদের যত যৌক্তিক দাবি দেওয়া আছে সেগুলো পড়াশোনার কাছে উত্থাপন করা এবং বিশ্ববিদ্যালয়ে যে মাল্টি কালচারাল যে ইনস্টিটিউট, কালচারগুলোকে রিলেভেন্ট করা এবং শিক্ষার্থীদের যত ধরনের দাবি দেওয়া আছে সেগুলোকে পড়াশোনার কাছে নিয়ে যাওয়া, এই সবগুলো কাজ আমরা করছি এবং অন্যান্য সংসদগুলো করছি। এবং আমরা আশা করব খুব দ্রুত সময়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হবে এবং আপনাদের নির্বাচিত প্রতিনিধিরাই আপনাদের দাবি দেওয়াগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিয়ে যাবে এবং এই আপনাদের প্রত্যাশার আলোকে আপনাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। এরপর বলা হচ্ছে বাক্স নির্বাচনে ইসলাম ছাত্র শিবির জয় লাভ করে তাহলে কাজ তো অবশ্যই শুরু করবে, কিন্তু তা কতদিন ঠিকভাবে দেখাশোনা হবে? আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো কাজ শুরুতে হয় কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। আচ্ছা, ইসলাম ছাত্র শিবিরের আমাদের গঠনতন্ত্রে আরেকটা লাইন লেখা আছে, মানে শিবির চমক লাগানো কোনো সাময়িক উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করে না, আমরা সাস্টেনেবল একটা সলিউশনের জন্য আমরা কাজ করি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট সেটা যেন একদম চিরতর বন্ধ হয়েছে সেটার জন্য আমরা কাজ করছি। স্বাস্থ্যের জায়গায় শিক্ষার্থীরা যেন নিরাপত্তা পায় সেটার জন্য আমরা কাজ করছি। প্রত্যেকটা জায়গায় যে সিন্ডিকেটগুলো তৈরি হয়েছে সেই সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়ার জন্য আমরা কাজ করছি। সুতরাং প্রত্যেকটা জায়গায় আমরা পলিসিগত জায়গায় কাজ করছি, যে হচ্ছে আমি কাজ করলাম এক সপ্তাহ পরে এটা থাকলো না, এরকম না। প্রত্যেকটা জায়গায় এমনভাবে পলিসি তৈরি করা, এমন একটা স্ট্যান্ডার্ড নিয়ে যাওয়া পরবর্তীতে চাইলে আর পিছনে আসতে পারবে না। আমাদের এই বাংলাদেশে কিন্তু এটাই সমস্যা, পলিসিগত জায়গায় আমরা ঠিক না রাখার কারণে আমাদের প্রত্যেকটা প্রজেক্টগুলো ফেল হয়। তো আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আমরা পলিসিগত জায়গায় আমরা চেঞ্জ আনতে চাই যেন পরবর্তীতে প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলো চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকে। তো সেই জায়গায় সেই এনশিওর আমরা করব এবং একই সাথে আপনাদের এখানে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হলে অবশ্যই আপনাদের যে দাবি দেওয়া, আপনাদের যে প্রত্যাশা এবং আপনাদের যে প্রত্যাশিত ক্যাম্পাস সেটা যেন একটা সাস্টেনেবল পজিশনে যায়, একটা স্থায়ী পজিশনে যায়, সেটার জন্য আমরা আমাদের কেন্দ্রীয় সংসদে যারা থাকবে, আপনারা যারা থাকবেন, আপনারা সবাই একসাথে কাজ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যদি ইসলামী ছাত্র শিবির জয়লাভ না করে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে, তাহলে আপনারা কি এই ধরনের উন্নয়নমূলক কাজ করবেন? অবশ্যই। আর ছাত্র শিবির কেন নির্বাচিত হবে না? ছাত্র শিবির অবশ্যই নির্বাচিত হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের ম্যান্ডেট শিক্ষার্থীদের সাথে আছে, যারা সত্যের পক্ষে আছে, যারা ইনসাফের পক্ষে আছে, যারা শিক্ষার্থীদের সমস্যাগুলো সত্যিকার অর্থে সমাধান করতে চায় এবং যাদের সে ক্যাপাসিটি আছে, তাদেরকে কি শিক্ষার্থীরা নির্বাচিত করবে না? সুতরাং পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। ইসলাম ছাত্র শিবিরের যে প্রতিনিধি আপনাদের যে জোট হবে, সেই জোটের ভূমিদশ বিজয় হবে ইনশাআল্লাহ। এবং এর মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যতগুলো সংকট, যত কৃত্রিম সংকট তৈরি হয়েছে, প্রত্যেকটা সংকট আমরা চিরতরে আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ এবং এটাকে একটা সাস্টেনেবল পজিশন নিয়ে যাবো। সুতরাং পরাজয়ের কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ, আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ এবং সেই বিজয়টা আপনাদেরকে সাথে নিয়ে হবে ইনশাআল্লাহ। এক শিক্ষার্থী এক কোরআন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, তেমনি আমাদের দেশে তৃণমূল পর্যায়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে কোরআন বিতরণের জন্য এই ধরনের আয়োজন করা হবে কিনা? অবশ্যই করা হবে ইনশাআল্লাহ, সেটা আমাদের টার্গেট আছে। আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের প্রতিটি ছাত্রের কাছে, প্রতিটি শিক্ষার্থীর কাছে আমরা কোরআন পৌঁছে দেব এবং জ্ঞান আমল নৈতিকতায় সমৃদ্ধ করে আমাদের এই সমাজকে হেরার আলোয়, কোরআনের আলোয় আমরা উদ্ভাসিত করবো ইনশাআল্লাহ। তো এই যাত্রায় শুধুমাত্র ছাত্র শিবিরের জায়গা থেকে তো আমরা করলে হবে না, এটা একজন মুসলমান হিসেবে আপনার দায়িত্ব। আপনার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য থেকে আপনার ছোট ভাই বোন, আপনার আশেপাশে যারা আছে তাদের মাঝে আপনি কোরআন দিবেন, কোরআনের যে দাওয়াত সেই দাওয়াতটা আপনি পৌঁছে দিবেন। এটার জন্য কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনের মধ্যে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ঠিক আছে, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথা চাইতে উত্তম কথা কি হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ।
তো দাওয়াতি কাজ করা, কোরআন পৌঁছে দেওয়া, কোরআন আলোকে সমাজ বিনির্মাণ করা, সেজন্য কোরআন বিতরণ করা, সেটা হচ্ছে শুধুমাত্র ছাত্র শিবিরের কাজ না, সকল মুসলমানদের কাজ। সেই কাজকে আপনারা পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু হাত তুলতে দেখি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। শিবিরের পক্ষ থেকে দেশের কল্যাণের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কি? দেশের জন্য যা করতে হয় ইসলামী ছাত্র শিবির তা করার জন্য প্রস্তুত আছে। শিবিরের সবাই কেন দাড়ি রাখে না? দাড়ি তো আমরা সব সময় রাখি, রাখার জন্য উদ্বুদ্ধ করি। আল্লাহ সাল্লামের হাদিস আছে কসু শারি ওয়ারাফুল লাহিয়াতি, তো দাড়ি রাখতে হবে, দাড়ি রাখার সুন্নাত অবশ্যই রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই দাড়ি রাখবো। ভাই কি জাতীয় নির্বাচন করবেন? আচ্ছা, আমাকে যে প্রশ্ন করা হয়েছে, জাতীয় নির্বাচন তো আমি না, আপনাদের সবারই করা দরকার। আপনারা কে করবেন একটু হাত তোলেন তো। আচ্ছা, অনেক আমি এখানে প্রার্থী দেখতে পাচ্ছি। আপনাকে আমাকে, এই যে জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে, আপনাকে আমাকে রাজনীতিতে আসতে হবে। রাজনীতি বলতে হচ্ছে দখলদারিতে রাজনীতি না। এই যে আমরা বলছি যে নতুন রাজনীতিক কালচার আমরা বিনির্মাণ করতে চাই, ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা বিলোপ করতে চাই, সেটা যদি করতে চাই আমাদেরকে রাজনীতিতে আসতে হবে এবং মানুষের জন্য আমাদের রাজনীতি করতে হবে, কল্যাণের জন্য রাজনীতি করতে হবে, ইনসাফের জন্য রাজনীতি করতে হবে। তো সংসদ নির্বাচন সেটা তো করা দরকার। যদি আপনারা কি বলেন, করা উচিত? ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি যেহেতু বলেছেন, জনতার যেহেতু রায় এসেছে, তাহলে তো নির্বাচন করতেই হয় ইনশাআল্লাহ। বরিশালে? আচ্ছা ইনশাআল্লাহ। শিবিরের আয়ের উৎস কি? শিবিরের আয়ের উৎস আমাদের সংবিধানে বলা আছে। আমাদের আয়ের উৎস হচ্ছে আমাদের যারা জনশক্তি আছে, ইসলামী ছাত্র শিবিরের যত স্তরের জনশক্তি আছে প্রত্যেকেই আমরা প্রতি মাসে সংগঠনে ডোনেট করে থাকি সামর্থ্যের সবটুকু দিয়ে। এরপরে হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, যারা অ্যালামনাই আছে দেশের বাইরে, ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা আমাদের অ্যালামনাই আছে, তারা আমাদের প্রতি মাসে এককালীন তারা আমাদের কন্ট্রিবিউট করে থাকে। এর পাশাপাশি আমাদের সমৃদ্ধ প্রকাশনা আছে। ইসলামী ছাত্র শিবিরের প্রায় 200 আইটেমের বেশি আমাদের প্রকাশনা আছে এবং সব ধরনের সিরিজ এখানে আছে। তো ওইখান থেকে আমাদের প্রতি মাসে আয় হয়। আমাদের সাহিত্য আছে, প্রতি মাসে আমাদের প্রায় 12 থেকে 13টা ম্যাগাজিন বের হয়, সেই ম্যাগাজিন থেকে আমাদের আয় হয়। তো এইভাবে আমাদের ইসলাম ছাত্র শিবির পরিচালিত হয় এবং ইসলাম ছাত্র শিবিরের এই পরিচালনা সবকিছুর অডিট হয়, খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে ইসলাম ছাত্র শিবির পরিচালিত হয়। শিবিরের নামে যেসব অপপ্রচার প্রচলিত আছে সেগুলো দূর করতে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? এই যে আজকের আয়োজন, সে অপপ্রচার দূর করার জন্য, এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে ইসলাম ছাত্র শিবির নিয়ে যে অপপ্রচারগুলো আছে সেই অপপ্রচারগুলো দূর করার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন। আপনারা আপনাদের বন্ধুদের কাছে শিবিরের মেসেজগুলো ছড়িয়ে দিবেন, পৌঁছে দিবেন। আপনাদের বড় বড় প্রোগ্রামগুলো শুধু বড় বড় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কেন হয়? এই যে আপনাদের বিশ্ববিদ্যালয়তে কত বড় সুন্দর আয়োজন, এবং এই আয়োজনগুলো ইনশাআল্লাহ আপনাদের ক্যাম্পাসে এগুলো অব্যাহত থাকবে এবং সেই জায়গায় আপনাদের সাপোর্ট লাগবে। ডাকসুতে জয়ের দিন বাসা থেকে বের হওয়ার সময় আপনার আম্মার বলা কথাটি কি ছিল? আচ্ছা, ডাকসু নির্বাচনের দিন সকালবেলা নামাজ পড়ে বের হয়েছি এবং বাড়িতে ফোন দিয়েছে, আব্বু আম্মুর কাছে দোয়া চেয়েছি এবং আব্বু আম্মু দোয়া করেছে এবং বলেছে বিজয় আসবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা আমাকে বিজয় দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। কাছাকাছি প্রশ্ন সব। ইদানিং বড় বড় রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ বলে সমালোচনা করছেন, কিন্তু এই সরকার তো জনগণের সরকার, রাজনৈতিক দলগুলো এই সরকারের প্রধান শক্তি। তাহলে সরকারের এই ব্যর্থতার কি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য প্রণোদিত নয়? আপনার বক্তব্য কি? আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের উপর গঠিত হয়েছে এবং এই জুলাই বিপ্লবে শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আলোকে একটা বৈষম্যহীন ইনসাফিতে বাংলাদেশ বিনির্মাণ করার উদ্দেশ্য ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের 3টা জিনিস উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে খুনি হাসিনা যে গণহত্যা করেছে সেই গণহত্যার বিচার করা, দ্বিতীয়ত হচ্ছে এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ সাধন করা এবং একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আয়োজন করা। কিন্তু আজকে আমরা 1 বছর যদি পর্যালোচনা করি, এই গণহত্যার বিচার এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার করতে পারেনি। এখন পর্যন্ত যে ফ্যাসিবাদী কাঠামো, ফ্যাসিবাদী ব্যবস্থা, সেটা বিলোপ হয় নাই। আপনারা রিসেন্টলি দেখতে পেয়েছেন ঐক্যমত্য কমিশনের যে জুলাই সনদের যে সংস্কার প্রস্তাবনা, মোট 87টা সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে। আপনারা কি জানেন এই 87টা সংস্কার প্রস্তাবনার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা 19টা সংস্কার প্রস্তাবনায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা আপত্তি জানাইছে। জামাত 6টা জায়গায় আপত্তি জানাইছে আর এনসিপি 1টি জায়গায় আপত্তি জানাইছে। বিএনপি যে 19টা জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিছে, আপত্তি জানাইছে, প্রত্যেকটাই হলো
এই যে খুনি হাসিনা গত 16 বছরে ফেসিস্ট যে কারণে হয়ে উঠছিল, যে প্রতিষ্ঠানের মাধ্যমে হয়ে উঠেছিল, এই প্রতিষ্ঠান এই ফেসিস্ট হওয়ার যে উপাদান, সেই উপাদানগুলো রেখে দেওয়ার পক্ষে তাদের ডিসেন্টিং ছিল। সুতরাং এই অবস্থা যদি ফেসিবাদী কাঠামো যদি আমরা রেখে দিই, যেমন আমাদের এই যে জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লবের একটা আন্দোলন শুরু হয়েছে অন্যায্য কোটা ব্যবস্থার বিরুদ্ধে, এবং এই যে আমাদের বিগত সময় আমরা দেখতে পেয়েছি ভাইবা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ক্ষমতাসীন দল তারা ইন্টারফেয়ারেন্স করেছে সরকারি কর্ম কমিশনে, পিএসসিতে। একটা স্বাধীন পিএসসি গোটা এটা সবার দাবি, কিন্তু সে জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এরপর হচ্ছে আপনার নেপালে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সরকার প্রধান এবং দলীয় প্রধান সেটা আলাদা হবে, এই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। মেজর যে রিফর্মগুলো, রাষ্ট্র সংস্কারের যে মেজর রিফর্ম, প্রত্যেক জায়গায় নোট অফ ডিসেন্ট দিচ্ছে। সুতরাং এই অবস্থায় যদি আমরা আবার একটা নির্বাচন হয়, নির্বাচনের পরে যদি এই কাঠামো এক্সিস্ট করে, তাহলে সেই ফেসিবাদের অবদান থেকে গেল। যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য শহীদরা জীবন দিল, তাহলে সেই ফেসিবাদী ব্যবস্থা আবার থেকে গেল। সুতরাং আমরা জুলাই প্রজন্ম বেঁচে থাকতে এটা আমরা হইতে দিব না। জুলাই সনদের যে বাস্তবায়ন, যেই জুলাই সনদের যে সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে, জনগণেই তারা গণভোটের মাধ্যমে তারা নির্ধারণ করবে। জনগণের এই গণভোটের মাধ্যমে আমাদের এই রিফর্মগুলো সম্পাদিত হবে। সুতরাং এক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দল তারা এখানে আপত্তি জানায়, তারা ডিসেন্ট দেয়, তারা যদি এই সংস্কারের পথে বাধা হিসাবে দাঁড়াতে চায়, তাহলে ছাত্র জনতা তাদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ। আপনারা কি রুখে দেবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দলগুলোকে, এখনই সময় আমাদের এই দেশটাকে নতুনভাবে গড়ার। 54 বছরে তো আমরা কম রক্ত দিই। এই ঐতিহাসিক সুযোগ যদি আমরা ব্যর্থ হই, আমরা যদি আমাদের এই সংস্কার করতে না পারি, তাহলে আমাদের প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। এই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, যে 3টা দাবি, যে 3টে বিষয় নিয়ে আপনারা সরকার গঠন করেছেন, এই খুনি হাসিনার বিচার, গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার এবং একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, এই 3টা দাবি যদি, এই 3টা জিনিস যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আপনাদেরকে এই জাতি ক্ষমা করবে না, আপনাদের প্রত্যেকের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। সুতরাং আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দল সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে এই মেজর রিফর্ম এবং গণহত্যার বিচার এবং একটি সুস্থ নির্বাচনের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইনশাআল্লাহ। সাদিক ভাই, আপনি অনেক ব্যস্ত মানুষ, পড়াশোনার সময় কিভাবে বের করেন? পড়াশোনার সময় সেটা আমাদেরকে বের করতে হবে। যতই ব্যস্ত থাকি আমাদেরকে রুটিন অনুযায়ী কাজ করতে হবে। যতই ব্যস্ত থাকেন আপনাকে রেগুলার আপনাদের পড়াশোনা করতে হবে। সেটা যদি আপনি সিরিয়াস হন তাহলে এটা সম্ভব। যদি আমি আমার কথা বলি, আমি ফার্স্ট ইয়ার থেকে চেষ্টা করতাম, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকে যতই ব্যস্ত থাকি আমি রেগুলার পড়াশোনা, প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন শেষ করা। এবং যেখানে আলহামদুলিল্লাহ ওই সময়ে সাংগঠনিক কাজও আমি করেছি, ফার্স্ট সেমিস্টার আমি ডিপার্টমেন্টে ফার্স্টও হয়েছি। তো এটা সম্ভব, আপনি যদি সিরিয়াস হন এবং আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা যদি আপনি শক্তিশালী হয়, দেখবেন যে আপনি প্রশান্তি পাবেন। আপনি 1 ঘন্টা পড়াশোনা করে 10 ঘন্টা পড়াশোনার বরকত পাবেন। তো সেখানে আপনাদেরকে অনুরোধ করবো, একটু প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন শেষ করা, রুটিন করা, পাশাপাশি আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা শক্তিশালী করা। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স লাইফ হবে এবং এটা আপনাকে অনেক কনফিডেন্ট করবে। কমই যাচ্ছে আচ্ছা। আচ্ছা, মোটামুটি কাছাকাছি প্রশ্ন। আমরা এই ধরনের আয়োজন আরো করবো, যেহেতু আজকে নামাজের সময় হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা এখানে অনেক প্রশ্ন আছে, আমরা আপনাদের সাথে এই ধরনের আয়োজনে ইনশাল্লাহ নেক্সট আয়োজন আরো লম্বা সময় জুড়ে করব এবং এই আয়োজন আপনাদের সকল প্রশ্নের আনসার দেওয়া হবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আজকে আমরা বাংলাদেশের যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা আছি, আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব এবং আগামীর বাংলাদেশ না শুধু সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের প্রস্তুত হইতে হবে। আমরা শুধু আমাদের বাংলাদেশ নিয়ে ভাবলে হবে না, আমাদের যে ফিলিস্তিনের যারা মজলুম আছে তাদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে। ফিলিস্তিনের যখন ইসমাইল হানিয়া, ইহিয়া সিনোয়ার শহীদ হয়, তখন যেন আমাকে আপ্লুত করে। কাশ্মীরে আমার যে মুসলমান ভাইরা, আমার ভাইরা যারা